বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ভাষা আয়োজিত আজকের এই সমাবেশের সংগঠন উপস্থিত ভাষণ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক কমিটি ফিরোজ, এখানে উপস্থিত ভাষণ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য নিখিল দাস, জনার্দন দত্ত নাগপুর, কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলী, মনীষা চক্রবর্তী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সংগ্রামী ভাই বোনেরা, আজ থেকে 2 বছর আগে হাজার মানুষের জীবনদান, হাজার হাজার মানুষের রক্তদান আর লক্ষ লক্ষ মানুষের সাহসী অংশগ্রহণের মধ্য দিয়ে অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। এই বাংলাদেশ আন্দোলন আর অভ্যুত্থানের দেশ। এই বাংলাদেশের জনগণ অন্যায়ের বিরুদ্ধে বারবার রুখে দাঁড়িয়েছে। সেই লড়াইয়ে জনগণের সামনের কাতারে এসে দাঁড়িয়েছে যেমন ছাত্ররা, জনগণের পাশে এসে দাঁড়িয়েছে আমাদের শ্রমজীবীরা, জনগণের সাথে ছিল আমাদের কৃষক, সেই সংগ্রামে জনগণের সাথে ছিল আমাদের নারীরা, আমাদের শিশুরা। যে কারণে জুলাই অভ্যুত্থানের পরে যখন হত্যা হয়েছিল যারা, নিহত হয়েছিল যারা, সরকারিভাবে তার তালিকা যখন প্রকাশ করা হলো, আমরা এখন সেই তালিকায় নিহতের সংখ্যা 874 জন, এর মধ্যে 284 জন, 269 জন ছাত্র, 284 জন শ্রমিক, 136 জন কর্মচারী, ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ী 123 জন এবং শিশু 18 বছরের নিচের শিশুর সংখ্যা আমরা দেখেছিলাম 125 জন। এই তো আমাদের সংখ্যা। এই সংখ্যা প্রমাণ করে মায়ের কোলে শিশু এসেছিল, রাস্তায় শ্রমজীবী মানুষ নেমেছিল, ওই রিক্সা চালক নিজে রিক্সা চালিয়ে তার সন্তানের মৃতদেহকে পৌঁছে দিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনা আমরা দেখেছি। এত রক্ত, এত জীবনদান, আমরা প্রত্যাশা করেছিলাম যে নতুন ধরনের বাংলাদেশ গড়ে উঠবে এবার। কিন্তু আমাদের অতীত যেমন আমাদেরকে দেখিয়েছে বারবার শাসকেরা জনগণের আন্দোলন সঙ্গে প্রচারণা করে, এবারও আমরা দেখলাম জনগণের সেই সংগ্রাম এবং আন্দোলনের সঙ্গে প্রচারণা করা হল। আমরা অভ্যুত্থানের কথা বলি। 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল। সালাম জব্বর বরকতের রক্তে ভাষা আন্দোলন তার পরিণতির দিকে গিয়েছিল। কিন্তু আজকে দেখুন, সেই আন্দোলনের সালাম ছিলেন একজন কর্মচারী, ছাত্রের সঙ্গে কর্মচারীর রক্ত মিশে গিয়েছিল। কিন্তু আজ বাংলাদেশে আর বাংলা এখনো রাষ্ট্রীয়ভাবে সেইখানে গ্রহণযোগ্য ভাষা নয়। একদিকে ইংরেজির দাপট, আর একদিকে দ্বিতীয় ভাষার নামে কখনো আরবি, কখনো হিন্দি, এমনি ভাষার দাপটে বাংলা আজকে মৃতপ্রায় হয়ে দাঁড়িয়েছে। বাংলার ভাষা আন্দোলনের চেতনা আমাদের জনগণের সামনে আর নতুন করে প্রতিভাত হলো না। 1962 সালে শিক্ষার আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে মুস্তফা বাবু ওয়াজিউল্লাহ জীবন দিয়েছিল। সেই জীবনে ছাত্রের সঙ্গে আমরা শ্রমিক এবং কর্মচারী, বাসের কন্ট্রাক্টরদের জীবন দিতে দেখেছি। আশা ছিল এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে শ্রমিকের সন্তান লেখাপড়া করতে পারবে, যেখানে কৃষকের সন্তান লেখাপড়া করতে পারবে। কিন্তু আজকে বাংলাদেশে শিক্ষাকে বাণিজ্যে রূপান্তরিত করা হয়েছে। 65 শিক্ষা আন্দোলনের চেতনা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় নাই। 69-এর অভ্যুত্থান হলো। সেই অভ্যুত্থানের আগে মমতা ব্যানার্জি স্লোগান দিয়েছিলেন, কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। বাংলাকে শোষণ করে পিন্ডি করে উঠবে, বাংলাকে বিপন্ন করে ইসলামাবাদ করে উঠবে, সেইটা আমরা হতে দেব না। 69-এর অভ্যুত্থান সফল হলো। 6 দফা গড়ে উঠেছিল শ্রমিক কর্মীর রক্তে। 69-এর অভ্যুত্থান একদিকে আসাদ, আরেকদিকে মজদুরের রক্তে অভ্যুত্থান পূর্ণতা পেল, কিন্তু জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় নাই। যে কারণে 1971 সালে আবারও কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, এই স্লোগানের সাম্য প্রতিষ্ঠা করবার জন্য আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। মুক্তিযুদ্ধ সংগঠিত হল, বলা হলো সাম্য চাই, মানবিক মর্যাদা চাই, সামাজিক সুবিচার চাই। আজকে 55 বছর পরেও সাম্যকে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে 55 বছর পরেও সামাজিক ন্যায় বিচার কি প্রতিষ্ঠিত হয়েছে। আজকে 55 বছর প্রশ্ন করেও জিজ্ঞেস প্রশ্ন করতে ইচ্ছে হয়, শাসক গোষ্ঠী উন্নয়নের কত কথা বলেন, গণতন্ত্রের উন্নয়ন কোথায়, মানবিক মর্যাদা কোথায়? আজকে ধর্মের কারণে একজন মানুষ নিপীড়িত হয়,
লিঙ্গের কারণে একজন মানুষ নিপীড়িত হয়, এই নিপীড়নের জন্য তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় নাই। এরপরে আমরা দেখলাম 90 আমরা একটা গণঅভ্যুত্থান করলাম। সেই অভ্যুত্থানে শ্রমিকের রক্ত, ছাত্রের রক্ত মিশে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশের কথা ভেবেছিলাম, আমরা একটা ধর্মনিরপেক্ষ বাংলাদেশের কথা ভেবেছিলাম, একটা আমরা গণতান্ত্রিক মূল্যবোধের সংসদ দেখতে চেয়েছিলাম। কিন্তু 90 অভ্যুত্থানের চেতনা বাস্তবায়িত হয় নাই। আর 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যে আন্দোলন দানা বেঁধে উঠলো, তার শুরু ছিল 2023 সালের নভেম্বর মাসে 3 জন গার্মেন্টস শ্রমিক মজুরির দাবিতে সাভারে যখন জীবন দিল। শ্রমিকের রক্তের উপর দাঁড়িয়ে ওই স্বৈরাচার বিরোধী আন্দোলন যখন ধাপে ধাপে বিকশিত হতে হতে শেষে আমরা জুলাই অভ্যুত্থান দেখলাম। অভ্যুত্থানের পরেও 2 বছর পার হয়ে গেল। কোথায় শ্রমিকের জীবনে বৈষম্য থেকে মুক্তি? কোথায় কৃষকের জীবনে বৈষম্য থেকে মুক্তি? কোথায় ছাত্রের জীবনে বৈষম্য থেকে মুক্তি? কোথায় নারীর জীবনে মর্যাদাপূর্ণ সেই সামাজিক পরিবেশ? কোথায় ধর্ম বর্ণ নির্বিশেষে একটা গণতান্ত্রিক বাংলাদেশের পরিবেশ আজকে কোথায়? বারবার জনগণ জীবন দেয়, অভ্যুত্থানে রক্ত দেয় জনগণ, রক্ত দেয় শ্রমজীবী মানুষ, আর অভ্যুত্থানের ফসল আত্মসাৎ করে ধনিক শ্রেণী। এটাই আমরা বারবার দেখে এসেছি। যে কারণে আমরা বলেছিলাম 1971 সালের মুক্তিযুদ্ধ আমাদের সামনে একটা নতুন দিক নিশানা তৈরি করেছিল, যে সাম্য প্রতিষ্ঠা করা ছাড়া মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হবে না। আমরা মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ীদের হাতে লুটপাটের চেতনায় পরিণত হতে দেখেছি। আমরা মুক্তিযুদ্ধের চেতনার নামে এই দেশের হানাদারের চেতনাকে বাস্তবায়ন হতে আমরা দেখেছিলাম। তার বিরুদ্ধে তো আমাদের লড়াই, সেই লড়াই ধাপে ধাপে বিকশিত হয়ে গণতন্ত্রের লড়াই থেকে বৈষম্য বিরোধী লড়াই যখন রূপ দিয়েছিল। আমরা সাইদের মৃত্যু, বুদ্ধের মৃত্যুর কথা বলি, এমনি অসংখ্য ওই প্রিয়াগরের মৃত্যুর কথা আমরা ভুলি নাই। আমরা শিশুদের মৃত্যুর কথা বলি নাই। ওই ব্যাটারি চালিত রিক্সা চালকদের মৃত্যুর কথা আমরা ভুলি নাই। ওই শ্রমজীবীদের মৃত্যুর কথা আমরা ভুলি নাই। কিন্তু আমাদের শাসক গোষ্ঠী ভুলে গেল তাদের অবদানের কথা। যে কারণে যখন একের পর এক প্রতিটি অভ্যুত্থানের পরে জনগণের চেতনার বিপক্ষে দাঁড়ানো হয়েছিল। 1971 সালে মুক্তিযুদ্ধের পরে তৎকালীন শাসকেরা বলেছিলেন লাল ঘোড়া দাঁড়ায় দেবেন। বামপন্থীদের উপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে। মুক্তিযুদ্ধ বিরোধীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। আর যারা সংগ্রাম লড়াই করেছেন তাদের জন্য মৃত্যু পরোয়ানা জারি করেছে। 1990 পরেও একই ঘটনা দেখলাম। জার্মানি মোমেন্টের নেতৃত্বে আমরা ঘাতকদের মুক্তির আন্দোলন করে উঠতে দেখলাম। পরবর্তীতে আওয়ামী লীগ সেই ঘাতকদের সঙ্গে কৌশলগত ঐক্য করে তারা ক্ষমতায় যাওয়ার সিঁড়ি 1990 পরে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা ছিল, কোথায় গণতন্ত্র? না আছে সংসদে, না আছে জীবনে। গোটা দেশ আছে টাকা, কালো টাকার মালিক, ধর্ম ব্যবসায়ী এবং লুটপাটকারীদের সর্বরাজ্যে পরিণত করা হয়েছে। এর বিপরীতে আবার 2024 সাল, তার পটভূমিতে একটু বলে আমার কথা শেষ করতে চাই। 2007 সালে একটা 111 সরকার নামে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সরকারের ভূমিকার কথা আপনাদের মনে আছে। 1998 সালে মার্কিন এস্টিমেটেড সার্ভিসেস অফ আমেরিকা নামে একটা কোম্পানির কাছে বাংলাদেশের সমুদ্র বন্দর 198 বছরের জন্য লিজ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এই বাংলাদেশের বামপন্থীরা আন্দোলন করে সেটাকে ঠেকিয়ে দিয়েছিল। তখন থেকেই তাদের ষড়যন্ত্র ছিল যে চট্টগ্রাম বন্দরকে ভিন্ন কৌশলে দখল করতে হবে। যে কারণে 111 সরকার এসে প্রথমেই চট্টগ্রামের যে শ্রমিক সংগঠন 22টি শ্রমিক সংগঠন মিলে তারা ঐক্যবদ্ধভাবে এই মার্কিন ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। চট্টগ্রাম বন্দরে একটার বেশি ইউনিয়ন করা যাবে না, এই আইনটাই। আওয়ামী লীগ ক্ষমতায় এলো 111 পর এসে অনেক কিছু বাতিল করলো, কিন্তু চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের আর ইউনিয়ন করার অধিকার ফিরিয়ে দেওয়া হলো না। তারই পটভূমিতে 2023 সালে আওয়ামী লীগ আবার জিপি ওয়ার্ল্ড নামে দুবাই ভিত্তিক একটা কোম্পানির কাছে বাংলাদেশের সবচেয়ে লাভজনক কন্টেইনার টার্মিনাল নিউ মরিন কন্টেইনার টার্মিনাল
যে কন্টেনার টার্মিনাল আমাদের রপ্তানি আয়ের প্রায় 44% যে একাই আয় করে, সেই টার্মিনালকে বাংলাদেশের টাকায়, বাংলাদেশের দ্বারা পরিচালিত, বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে ভূমিকা পালন করে, সেই টার্মিনালকে ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার চুক্তি করে গেল। আওয়ামী লীগকে ফ্যাসিস্ট করে দাঁড়িয়ে দিলাম। ফ্যাসিস্ট দাঁড়াবার পরে ইউনূস সরকার এলেন, কিন্তু ফ্যাসিস্টদের সেই চুক্তিকে বাস্তবায়ন করবার জন্য দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেলেন। আমরা বামপন্থীরা লং মার্চ করলাম ঢাকা থেকে চট্টগ্রাম। আমরা বললাম আমাদের বন্দরের উপর এই ডিপি ওয়ার্ল্ডের খাওয়া আমরা প্রতিহত করব। সেই দিন অন্তর্বর্তীকালীন সরকার চুক্তিকে এগিয়ে নিয়ে গেছেন, বাস্তবায়ন করতে পারেন নাই। এই বাসটাকে ছেড়ে দাও, বাসটাকে আটকে রাখছে কে? অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে কন্টিনিউ করলেন, নির্বাচিত সরকারকেও সেটাকে অব্যাহত রাখছেন। তার মানে জনগণের অভ্যুত্থান মুক্তির লক্ষ্যে আর শোষকদের পরিকল্পনা শোষণকে অব্যাহত রাখার লক্ষ্যে। আমরা দেখেছিলাম 2008 সালের পরে, 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলো। এরপরে শ্রমিকরা রাস্তায় নামলো 2010 সালে মজুরির দাবিতে। সেই মজুরির আন্দোলনকে দমন করার চেষ্টা করা হয়েছিল। এবং তারপরে আপনারা জানেন 2013 সালে আমরা দেখেছিলাম 2013 সালে রামাবাজার, তাজরিন, ধসে এবং আগুনে পুড়ে 112 জন আর ভবন ধসে 1136 জনের মৃত্যু গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল। কিন্তু আমাদের লুটপাটকারীদের মনের মধ্যে কোনো দয়া সঞ্চার করে নাই, যে কারণে এখনো পর্যন্ত আমাদের আইনে, শ্রম আইনে এবং রাষ্ট্রীয় আইনে ওই দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শ্রমিকদের ক্ষতিপূরণ মাত্র 2 লাখ টাকায় আছে। জিনিসের দাম বাড়ে, দেশের আয় বাড়ে, জিডিপি বাড়ে, মাথাপিছু আয় বাড়ে, কিন্তু শ্রমিকদের মৃত্যুজনিত ক্ষতিপূরণ বাড়ে না। এটা আমরা এখনো যেমন দেখছি। পাশাপাশি আমরা দেখলাম যে এই যে 2008-এর পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রথমে কুইক রেন্টালের নামে গোটা দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ব্যবসায়ীদের একটা লুণ্ঠনের ক্ষেত্রে পরিণত করল। সবসময় বলেছে আগের সরকার খাম্বা বসিয়েছে, তারা করেছিল খাম্বা ব্যবসা, আর এরপরের সরকার আওয়ামী লীগ এসে খাম্বা ব্যবসার পরিবর্তে কুইক রেন্টালের নামে কুইক প্রফিটের ব্যবসা চালু করে দিয়েছে। এরপরে আবার নতুন ধরনের চুরির আর একটা পরিকল্পনা, সেটার নাম তারা দিলেন ক্যাপাসিটি চার্জ। ক্যাপাসিটি চার্জ দেওয়ার নামে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা বসিয়ে বসিয়ে বিদ্যুৎ কোম্পানিগুলোকে দেওয়ার নামে ওই টাকা পূরণ করবার জন্য দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ে। 13 বছর ক্ষমতায় ছিল, 14 বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। এবং তারা একসময় বলেছিল সংসদে মানুষ আর বিদ্যুতের জন্য তারা আর মিছিল করবে না, বরঞ্চ বিদ্যুৎ কোম্পানি মানুষের কাছে যাবে। মানুষ তাদের কথা বিশ্বাস করেছে। পরে দেখো ঠিকই মানুষ বিদ্যুৎ পাচ্ছে, কিন্তু বিদ্যুৎ কোম্পানি এমন বর্ধিত বিল নিয়ে তাদের সামনে হাজির হচ্ছে যে মানুষ এখন বিদ্যুৎ থাকলেও বিদ্যুৎ বন্ধ করে রাখার চেষ্টা করে। 29,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা, আর দেশের বিদ্যুতের উৎপাদন হয় 14,000 মেগাওয়াট। বসিয়ে বসিয়ে বিদ্যুৎ কেন্দ্রকে টাকা দিয়ে বাংলাদেশের বিদ্যুৎ খাতকে একটা ব্যবসায়িক খাতে পরিণত করে দিয়ে গেল। তারপরে 14 সালের নির্বাচন আমরা দেখলাম বিনা ভোটে 153 জন নির্বাচিত হয়ে গেলেন। বাংলাদেশে তো বটে, পৃথিবীর ইতিহাসে এই ধরনের নজির নাই। বিনা ভোটে সংখ্যাগরিষ্ঠ সদস্যকে জিতিয়ে দিয়ে পার্লামেন্টকে একটা অকার্যকর, একটা ভোটারবিহীন পার্লামেন্টে পরিণত করা হলো। তার বিরুদ্ধে যখন প্রতিবাদ হয়েছে, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ আমরা সেই নির্বাচনকে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছিলাম। তারপরে দিনে তারা বলেছিলেন এই ধরনের পোকা খাওয়া নির্বাচন আমরা আর করব না, এরপরে আমরা ভালো নির্বাচন করব। এবং তিনি বললেন আমাদের উপর ভরসা রাখুন। আমরা দেখলাম ভরসা রাখুন কথা শুনে তাদের উপর ভরসা রাখা হলো, আমাদের সমস্ত ভরসা খুন করে ফেললো 2018 সালে দিনের ভোট রাতে করার মধ্য দিয়ে। তার বিরুদ্ধে যখন প্রতিবাদ, তার বিরুদ্ধে যখন প্রতিরোধ, আমরা গুম, খুন, ষড়যন্ত্র, দেশ থেকে টাকা পাচার, লুণ্ঠন, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি এবং চমক দেখিয়ে জনগণের পকেট কাটার রাজনীতির বিরুদ্ধে যে লড়াই করেছিলাম, 2024 সালে আমরা আমি দাবির একটা নির্বাচন, এর মধ্য দিয়ে জনগণের সামনে পরিষ্কার হয়েছে
মুক্তিযুদ্ধের কথা বললেও আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে বলতে চেতনা হোসেন নামে হামাদারের রাজনীতি প্রতিষ্ঠা করেছে। তারা কওমি জননী উপাধি দিয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা ছাত্রদের ভর্তির ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানকেও তারা নামিয়ে দিয়েছে। এই বিষয়টা আমরা দেখছি। তার বিরুদ্ধে আমরা যে লড়াই, সেই লড়াইয়ের অন্যতম দাবি ছিল বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশ রুখে দাঁড়িয়েছে, নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ রুখে দাঁড়িয়েছে। নির্বাচনের নামে কখনো একতরফা নির্বাচন, কখনো রাতের নির্বাচন, কখনো আমিন নির্বাচনের নামে নির্বাচনী প্রহসনের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে। মানুষের সামনে কথা ছিল বৈষম্যহীন বাংলাদেশ চাই। কিন্তু আমরা অনেক অভ্যুত্থানের পরে নতুন বন্দোবস্তের নামে নতুন ইজারাদারের আবির্ভাব ঘটলো। ওরা বলেছে নতুন বন্দোবস্ত, জনগণ দেখলো নতুন ইজারাদারের আবির্ভাব। গত 2 বছর ধরে আমরা সেটাই দেখছি। 1.5 বছর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিল। অন্তর্বর্তীকালীন সরকার শ্রমিকের মজুরির কথা বলে নাই, কৃষকের ফসলের দামের কথা বলে নাই, শিক্ষার মান উন্নয়নের কথা বলে নাই, এমনকি মব ভায়োলেন্সকে মব জাস্টিস হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে। আমরা এর বিরুদ্ধেও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল দাঁড়িয়েছি। ফলে ৭৫-এর অভ্যুত্থান, ৯০-এর অভ্যুত্থান, ২৪-এর অভ্যুত্থান আমাদেরকে শিক্ষা দেয় মানুষ লড়াই করে মুক্তির আকাঙ্ক্ষায়, আর শোষকেরা ক্ষমতায় বসে লুটপাটের আকাঙ্ক্ষায়। ফলে মুক্তির আকাঙ্ক্ষা আমার যারা ধারণ করবে, লুটপাটের বিরুদ্ধে তাদেরকে লড়াই করতেই হবে। জুলাইয়ের চেতনা হচ্ছে সেই লুটপাটের বিরুদ্ধে অব্যাহত লড়াইয়ের চেতনা। ইতিমধ্যে আপনারা শুনবেন, আমাদের সভাপতি বলবেন কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তির নামে আমাদেরকে আস্তে পৃষ্ঠে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। কখনো ভারতীয় সাম্রাজ্যবাদের কাছে নত জানু, কখনো মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নত জানু, কখনো কখনো বিদেশিদের মুনাফা সৃষ্টির একটা উর্বর ক্ষেত্র বানানোর জন্য বাংলাদেশকে স্পেশাল ইকোনমিক জোনের নামে স্পেশাল এক্সপ্লয়টেশন জোনে পরিণত করার চেষ্টা, চাকুরির লোভ দেখিয়ে আমাদের যুবকদেরকে নির্বিচারে শোষণ করবার জন্য, আইনের গণতান্ত্রিক অধিকারগুলো করার জন্য ধ্বংস করে দেওয়া, সেটা চেষ্টা করেছে। দুটো কথা বলে শেষ করি। বিদেশিরা বাংলাদেশে কাজ করলে, বাংলাদেশে মিল কলকারখানা উৎপাদন করলে তারা তো করবে তাদের সাথে। তারপরেও একটা সুরক্ষা ছিল, 100 টাকা মুনাফা করলে 5 টাকা শ্রমিকদের প্রাপ্য ছিল। অন্তর্বর্তীকালীন সরকার যাবার আগে মুনাফায় শ্রমিকদের যে অংশগ্রহণ ছিল 100 টাকায় 5 টাকা, সেইটাকে বিদেশি কোম্পানিদের প্রতিষ্ঠানে মুনাফার অংশগ্রহণটাকে 100 টাকায় 1 টাকা 50 পয়সা নামিয়ে এনেছে। তার মানে 3.5 টাকা করে প্রতি 100 টাকায় বাড়তি দিয়ে গেল বিদেশি কোম্পানিদেরকে। এরপরে বলবো তারা দেশপ্রেমী, এরপরে বলবো তারা শ্রমিক দরদী, এরপরে বলবো তারা শ্রমিকের স্বার্থ রক্ষা করেছে। আমরা সেটা যেমন দেখেছি। আবার শ্রমিকদের অন্যতম হাতিয়ার হচ্ছে দর কষাকষি করা, আন্দোলন করা, দাবি দেওয়া দেখা। এমন এক সময় আমাদের উপর চাপিয়ে দেওয়া বলা হলো যে হ্যাঁ শ্রমিকরা দর কষাকষি করতে পারবে, কিন্তু ট্রেড ইউনিয়ন সেখানে ভূমিকা পালন করতে পারবে। দর কষাকষিটা কে করবে? ফলে শ্রমিকদেরকে দর কষাকষি করার অধিকার দেওয়ার নামে শ্রমিক সংগঠনগুলোকে দুর্বল করে দিয়ে, শ্রমিক সংগঠনের অংশগ্রহণকে বাধাগ্রস্ত করে দর কষাকষিকে আসলে কার্যত অসার পরিণত করা হয়েছে। তারা বলেছে শ্রমিকদের জন্য প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা থাকবে, কিন্তু যে সমস্ত প্রতিষ্ঠানে 100-র বেশি শ্রমিক আছে তারাই শুধুমাত্র প্রভিডেন্ট ফান্ড পাবে। বাংলাদেশে 50% বেশি কলকারখানার শ্রমিকের সংখ্যা 100-র নিচে। তাহলে তারা কি আর কখনো প্রভিডেন্ট ফান্ডের সুযোগ পাবে না? 40 জনের উপরে নারী শ্রমিক থাকলে ডে কেয়ার সেন্টার হবে। যে প্রতিষ্ঠানে 39 জন নারী আছে সেই নারী সন্তানের জন্য কি ডে কেয়ার সেন্টার থাকবে না? বলা হলো 20 জন শ্রমিক ঐক্যবদ্ধ হলে একটা ইউনিয়ন করতে পারবে। আমরা প্রাথমিক বিজয় অর্জন করতে করতে দেখলাম আমাদের বিজয়টাকে কেড়ে নেওয়া হলো। বলা হলো 3টার বেশি ইউনিয়ন করতে পারবে। তার মানে একটা কারখানে 3টে ইউনিয়ন আগে থেকে থাকে, 20 জন কেন 10 জন দিয়ে ইউনিয়ন করলো, তার ইউনিয়ন হবে না। ফলে এক হাতে অধিকারের কথা বলে কৌশলের সমস্ত অধিকারের কথা টিপে মেরেছে অন্তর্বর্তীকালীন সরকার, এবং সেই পথে আমরা নির্বাচনের মাধ্যমে হাঁটতে দেখলাম। যে কারণে বাজেট হলো, এই বাজেটে শ্রমজীবী মানুষের অধিকার কোথায়? এই বাজেটে কৃষকের অধিকার কোথায়? এই বাজেটে মানসম্পন্ন শিক্ষার অধিকার কোথায়? এই বাজেটে চিকিৎসার কথা বলা হয়েছে,
চিকিৎসা ব্যবসায়ীদের সুযোগ করে দেওয়ার জন্য সেখানে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করবার পদক্ষেপ কোথায়? বলে আমরা মনে করেছি আমাদের যুদ্ধ শেষ হয়। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মনে করে মুক্তিযুদ্ধের যেমন শেষ হয় নাই, অভ্যুত্থানেরও তেমনি শেষ হয় নাই। আজকে বাংলাদেশের 60 লক্ষ ব্যাটারি চালিত ইজি বাইক রিক্সা চালক শ্রমিক, 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক, 45 লক্ষ নির্মাণ শ্রমিক, 15 লক্ষ দোকান কর্মচারী, 10 লক্ষ মৌজান শ্রমিক, 71 লক্ষ পরিবহন শ্রমিক, আমাদের 20 লক্ষ গৃহকাজে নিয়োজিত গৃহ শ্রমিক, এই সমস্ত শ্রমিকদের ঐক্যবদ্ধ লড়াই করে তুলে আগামী দিনের লড়াই হবে শোষণের বিরুদ্ধে লড়াই, শুধু নয় শোষণ উচ্ছেদের লড়াই। সেই লড়াই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক, বিরোধী মঞ্চের জয়।